প্রিমিয়ার লিগের গত 4 মৌসুমের চ্যাম্পিয়ন ম্যান সিটি এবং গত 2 মৌসুমের রানার আপ আর্সেনাল। সো এই দুই দলের মধ্যকার ম্যাচকে আপনি যদি বলেন আর্লি শিরোপা নির্ধারণী ম্যাচ, সেটাও অ্যাকচুয়ালি ভুল বলা হবে না। সিটি আর্সেনাল ম্যাচের প্রিভিউতে স্বাগতম। প্রথমেই আমরা দেখে নিই এই দুই দলের সাম্প্রতিক ফর্মটা আসলে কেমন। 2024-25 মৌসুমে আর্সেনাল এখন পর্যন্ত মোট 5টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 3টিতে জয় পেয়েছে, 2টিতে ড্র। সেই 2টি ড্র এসেছে লিগে ব্রাইটনের বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সিটিও ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে এবং এই একটি ড্রয়েই এই মৌসুমে তাদের একমাত্র জয়বিহীন ম্যাচ। দুই দলের খবর, ম্যান সিটি ডিফেন্ডার নাথানাকে এই ম্যাচে থাকছে না, এটা অলরেডি কনফার্ম। ইনজুরি থেকে ব্যাক করে এই ম্যাচে হয়তো প্রথম শুরুর একাদশে জায়গা পাবেন রদ্রি, যেটা সিটির জন্য অনেক বড় একটি নিউজ। সিটির জন্য আরেকটি বড় খবর হচ্ছে কেডিবির ফিটনেস ইস্যু। তিনি আগের ম্যাচে 45 মিনিটের পর নেমে গিয়েছিলেন, এই ম্যাচে তিনি শুরুর একাদশে নাও থাকতে পারেন। আর্সেনালের খবর, ওডেগার্ড থাকছেন না এই ম্যাচে, সেটাও মোটামুটি নিশ্চিত। তিনি একটি বড় ইনজুরিতেই পড়েছেন, গত কয়েক ম্যাচ ধরেই ছিলেন না, এই ম্যাচেও তিনি নিশ্চিতভাবেই থাকছেন না। এছাড়া কালাফিউরি ইনজুরি থেকে ব্যাক করেছেন, আগের ম্যাচে তিনি বেঞ্চে ছিলেন, এই ম্যাচে তিনি শুরু একাদশে না থাকলেও বেঞ্চে নিশ্চিতভাবেই থাকছেন। এছাড়া ডেকান রাইস সাসপেনশনের জন্য এক ম্যাচ ব্যান্ড ছিলেন, সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি এই ম্যাচে আবারও হয়তো শুরু একাদশে ফিরবেন। হেড টু হেডে অবশ্যই আর্সেনাল বেশি এগিয়ে আছে। তারা সিটির চেয়ে বিগার ক্লাব, তাদের ইতিহাস বেশি গভীর, তারা দীর্ঘ সময় ধরে এই শীর্ষ পর্যায়ে খেলে আসছে। তারা 100 ম্যাচে জয় পেয়েছে, ম্যান সিটি 65। বাট সাম্প্রতিক লড়াইগুলোতে আমরা যদি 2010-এর পর থেকে দেখি, এই জায়গায় কিন্তু ম্যান সিটি এগিয়ে আছে। তারা 21 ম্যাচে জয় পেয়েছে, আর্সেনাল 10। বাট তাদের সর্বশেষ লড়াই বলতে গত মৌসুমের যে দুই লড়াই, সেই দুই লড়াইয়ের মাঝখানে একটি 1-0 ছিল, 1-0তে আর্সেনাল জিতেছে, আরেকটি ম্যাচ নীল ড্র হয়েছে। 1-0 ম্যাচটি ছিল ইতিহাদে, যেটি গার্দিওলা যুগে আর্সেনালের একমাত্র জয় সিটির মাঠে, এবং প্রিমিয়ার লিগেও গার্দিওলা যুগে আর্সেনালের একমাত্র জয় সিটির বিপক্ষে। এই ম্যাচের আগে ইতিহাস স্টেডিয়ামে সিটি আর্সেনালের ম্যাচগুলোর দিকে যদি তাকান, লিগে এর আগের ম্যাচটাতেই 4-1 গোলে হেরেছিল আর্সেনাল, এর আগেরটাই 5-0, এর আগে 3-0, 3-1-এর মতো অনেক রেজাল্ট রয়েছে। সো দ্যাট মিনস সিটির বিপক্ষে কম্পিট করাটাই দীর্ঘদিন ধরে আর্সেনালের জন্য একটা বহুল প্রত্যাশিত ব্যাপার ছিল, যেটা গত মৌসুমে তারা করেছে এবং আশা করা যাচ্ছে এই মৌসুমে তারা কন্টিনিউ করবে। সিটির বিপক্ষে জয়টা তো অবশ্যই অনেক বড় বিষয় আর্সেনালের জন্য, বাট সিটির বিপক্ষে ড্রও জয়ের সমান হিসেবে দেখে থাকে আর্সেনাল কিছু কিছু ম্যাচে। যেমন গত মৌসুমের লাস্ট ম্যাচটাই সিটির বিপক্ষে তাদের শেষ ম্যাচটা ছিল আর্সেনালের মাঠে এমিরেটস স্টেডিয়ামে, যেই ম্যাচে তারা 0-0 ড্র করেছে এবং 0-0 ড্রটাই তখন জয়ের মতো করে দেখছিল আর্সেনাল। এবং এই ব্যাপারটা নিয়ে তারা যে 0-0 ড্র করেছে নিজেদের মাঠে এবং তারা জয়ের চেষ্টা করেনি, তা বলতে গেলে একরকম বাসপাক করে রেখেছিলেন আর্তেতা, এটা নিয়ে কিন্তু সিটির মাঝখানে অনেক ক্ষোভ। স্পেশালি রদ্রিকে আমরা দেখেছি যে এই ব্যাপারটা বারবার মিডিয়ার সামনে তুলতে। যেমন গত মৌসুমে সিটি লিগ জেতার পর তারা বলেছিল যে আর্সেনালের সাথে তফাৎ তাদের মেন্টালিটিতে, আর্সেনাল যখন তাদের সাথে মুখোমুখি হয় তারা ড্রতেই সন্তুষ্ট থাকে, কিন্তু সিটি কখনো কোনো ম্যাচে ড্রতে সন্তুষ্ট থাকে না। এবার ব্যালন ডি'র সেরিমনিতে গিয়েও রদ্রি আবার একই প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি বলেছেন যে তিনি একটা কোট করেছেন এরকম যে সব ম্যাচে যারা চ্যাম্পিয়ন প্লেয়ার বা চ্যাম্পিয়ন টিম, তাদেরকে সব ম্যাচেই জয়ের জন্য খেলা উচিত, ড্রয়ের জন্য না। সো আজকের ম্যাচে কি ড্রয়ের জন্য খেলবে আর্সেনাল নাকি জয়ের জন্য খেলবে? আজকের ম্যাচ আসলে হতে যাচ্ছে নাকি, ম্যাচের ট্যাকটিক্যাল লড়াইটাই বা কোন জায়গায় হতে যাচ্ছে, চলুন দেখে নিই। প্রিমিয়ার লিগের গত 2 মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলা। সো আপনি বলতে পারেন যে লিগের সবচেয়ে বড় দুই দলের মাঝখানকার ম্যাচ এটি। সো একটা ধুমধুমার লড়াই আপনি আশা করতে পারেন, বাট সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। সিটি এবং আর্সেনাল দুই দলের খেলার স্টাইল, প্লেয়িং স্টাইল কিন্তু প্রায় সিমিলার। আপনি বলতে পারবেন যে গার্দিওলার যে প্রজেক্ট, সেটারই একটা ক্লোন প্রজেক্ট আর্সেনালে দাঁড় করিয়েছেন মিকেল আর্তেতা। এবং আমরা জানি যে গার্দিওলার বিপক্ষে সমালোচনা রয়েছে যে তিনি ফুটবলকে অনেক বোরিং বানিয়ে দিয়েছেন, কারণ তার ফুটবল অনেক কশাস এবং অনেক ক্যালকুলেটেড। সো একই দুর্নাম কিন্তু আপনি আর্সেনালের বিপক্ষেও করতে পারেন, কারণ গার্দিওলার যে স্টাইল সেটা প্রায় পুরোপুরি আর্সেনালে নিয়ে এসেছেন আর্তেতা। বাট যদি কোনো তফাৎ থাকে এই দুই দলের মাঝখানে, সেটা হচ্ছে যে আর্সেনাল ডিফেন্সিভলি বেশি কশাস, আর্সেনাল ডিফেন্সিভলি মোর রিজিড। সেটা আসলে কিভাবে করে আর্সেনাল, আমরা যদি আর্সেনালের দিকে তাকাই, তাদের ফরমেশনটার দিকে তাকাই, তারা হচ্ছে 4-3-3 ফরমেশনে মূলত মাঠে নামে। গার্দিওলারটাও প্রায় এরকমই, এটা একটা ভেরিয়েবল ফরমেশন। বাট দুই দলই আপনি যদি তাকান, ম্যান সিটি এবং আর্সেনাল দুই দলের মাঝখানে একটা কমন ট্রেন্ড হচ্ছে তারা এখন
ফুলব্যাক পজিশনে সেন্টার ব্যাকদের খেলানো শুরু করেছে। সো এটা তারা কেন করছে? এটা করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমরা জানি যে ফুলব্যাক পজিশনে যারা খেলেন নর্মালি গত 10 বছরের একটা ট্রেন্ড হচ্ছে যে উইঙ্গার সুলভ প্লেয়ারদেরকে ফুলব্যাকে খেলানো হয়, কারণ ফুলব্যাকদের আপ অ্যান্ড ডাউন অনেক দৌড়াদৌড়ি করতে হয়। সো যাদের স্পিড ভালো, যাদের অ্যাটাকিং অ্যাবিলিটি ভালো, সেরকম প্লেয়ারদেরকে আসলে ফুলব্যাকে খেলানো হচ্ছে আর কি। সেই ট্রেন্ড থেকে সরে এসে গার্দিওলা প্রথম এটা শুরু করেন যে তিনি সেন্টার ব্যাকদের ফুলব্যাক পজিশনে খেলানো শুরু করেন। কারণ হচ্ছে আজকালকার সেন্টার ব্যাক, স্পেশালি গার্দিওলা সেন্টার ব্যাক যারা, তারা সবারই বল প্লেয়িং অ্যাবিলিটি ভালো। সো বল প্লেয়িং অ্যাবিলিটি যদি ভালো হয় তাদেরকে আপনি খেলাতে পারেন ফুলব্যাক পজিশনে। এখানকার সুবিধাটা হচ্ছে আপনার যে দুই ফুলব্যাক আছে, দুই ফুলব্যাকের এগেনস্টে থাকবে সবসময় অপোনেন্ট টিমের উইঙ্গাররা, এবং উইঙ্গাররা এই যুগে উইঙ্গাররা হয়ে থাকে বল পায়ে সবচেয়ে ভালো ড্রিবলার। হ্যাঁ, তাদের ড্রিবলিং অ্যাবিলিটি এবং তাদের যে অ্যাটাকিং অ্যাবিলিটি সেটা নালিফাই অনেক সময় ফুলব্যাকরা করতে পারে না যদি আপনার ফুলব্যাক ডিফেন্সিভলি দুর্বল হয়। সো এই কারণে যাতে উইঙ্গাররা বাড়তি সুবিধা না পায় এই দুই ফ্ল্যাঙ্ক, এই জন্য গার্দিওলা মূলত সেন্টার ব্যাকদের খেলিয়ে থাকেন ওই জায়গায়। আমরা সিটিতে দেখেছি আকাঞ্চি বা আকে বা রিসেন্টলি বার্দিওলো হচ্ছে ফুলব্যাক পজিশনে খেলছেন। আর্সেনাল কি করছে? আর্সেনাল বেন হোয়াইটকে অনেক আগে থেকেই এই পজিশনে খেলাচ্ছে। বেন হোয়াইট অরিজিনালি একজন সেন্টার ব্যাক ছিলেন। এখন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে এখানে ইউরিয়ান টিম্বার খেলছেন এই পজিশনে, তিনিও কিন্তু অরিজিনালি একজন সেন্টার ব্যাক ছিলেন। সিটি আর্সেনাল যে গত ম্যাচ, লাস্ট ম্যাচে যেটা এমিরেটস স্টেডিয়ামে 0-0 ড্র হয়েছিল, সেই ম্যাচটা নিয়ে অনেকেরই অনেক ক্ষোভ রয়েছে, কারণ দুই টাইটেল কন্টেনশনে থাকা দুই দলের মাঝখানকার ম্যাচ, এবং দুই ম্যাচটা এতটাই বোরিং হয়েছিল। ম্যাচটা বোরিং হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল সেই ম্যাচে দুই দলেই 4 মোট 8জন সেন্টার ব্যাককে ফিল করেছিল। সো যেই কারণে দুই দলের কোনোটাই তেমন রিস্ক নেয়নি মাঠে। রিস্ক না নেওয়ার কারণে, স্পেশালি আর্সেনালের কথা যদি আপনি বলেন, আর্সেনাল একরকম বাস পার্কে করেছিল সেই ম্যাচে। একই রকম একটা ট্যাকটিক্স কিন্তু আমরা এই ম্যাচেও দেখতে পারি, কারণ যেহেতু আর্লি ইন দ্য সিজন আর্সেনাল চাইবে না বেশি রিস্ক নিয়ে সিটির কাছে ম্যাচটা হারতে। তাদের হয়তো মেইন ট্যাকটিক্সটা থাকবে এরকম যে তারা ডিফেন্সটা ধরে রাখার ট্রাই করবে, যেহেতু সিটির সামনে 5জনকে খেলিয়ে থাকে মূলত। আমরা জানি যে সিটির বর্তমান ফরমেশনটা অনেকটা এরকম 3-2-4-1। এখানে দুইজনের মধ্যে থাকবেন হচ্ছে একজন রদ্রি, আরেকজন হয়তো তাদের এক ফুলব্যাক রিকো লুইসকে দেখা যেতে পারে, যেখানে প্রায় সময় জন স্টোনস খেলতেন। পিছনে দুই সেন্টার ব্যাক, আর সামনে থাকবেন হচ্ছে এদিকে 2 নাম্বার 10, একজন হয়তো কেডিবি বা ফোরেন হবেন, আরেকজন হতে পারেন হচ্ছে বার্নার্ডো সিলভা বা অন্য কেউ। এই দুই ফ্ল্যাঙ্কে হয়তো গ্রিলিশ, ডকু বা সেভিও, তাদের যে নতুন সাইনিং, তিনি খেলতে পারেন। আর নাম্বার 9 তো অবভিয়াসলি আর্লিং হাল্যান্ড। সো সিটির এই ফরমেশনে কিন্তু সামনে প্রায় 5জন প্লেয়ার খেলছেন। সো তাদেরকে নালিফাই করার জন্য আর্সেনাল অবভিয়াসলি 4জন সেন্টার ব্যাক খেলাবে। আমরা জানি যে তাদের মিডফিল্ডের দিকে যদি তাকান, এখানে হয়তো টমাস পার্টে খেলবেন নাম্বার 6 পজিশনে, এবং এখানে নাম্বার 8 হিসেবে খেলবেন ডেকান রাইস। এই দুইজনও কিন্তু প্র্যাকটিক্যালি নাম্বার 6, বেশ ভেরি ডিফেন্সিভ মাইন্ডেড, ডিফেন্সিভলি সলিড দুইজন মিডফিল্ডার। তাদের নাম্বার 10 ওডেগার্ড নেই, এটা একটা বড় কারণ যে আর্সেনাল সামনে রিস্কটা কম নিতে চাইবে। কারণ হচ্ছে আমরা জানি যে ওডেগার্ড সাধারণত তাদের মেন প্লেমেকার, তাদের মেন নাম্বার 10 বলতে পারেন। তাদের ম্যাক্সিমাম অ্যাটাকটা শুরু করেন বা প্লেমেকিংটা করে থাকেন ওডেগার্ডই। যেহেতু তিনি নেই, তার জায়গায় এখন খেলছেন হাভার্টস এই পজিশনে কিন্তু এতটা শ্রুট না, ওডেগার্ডের মতো মোটেও না। তার বল প্লেইং এবিলিটি ভালো, বাট ওডেগার্ডের মতো ডাইভার্স পাসিং রেঞ্জ কিন্তু তার নেই। অ্যান্ড সামনে নাম্বার 9 হিসেবে জেসুস এতটা প্রলিফিক না। মার্টিনেলিকেও আমরা দেখছি যে এই মৌসুমে খুব একটা সুবিধা করতে পারছেন না, তিনি প্রচুর মিস করছেন। সো আর্সেনালের সামনে যাওয়ার চান্স, মানে বেশি রিস্ক নেওয়ার চান্সটা আসলে কম। তারা চাইবে যে কোনোভাবে সিটির এই ফ্রন্ট 5কে নালিফাই করতে, এবং সম্ভবত তাদের ট্যাকটিক্সটা এরকম হতে পারে, তারা ডিফেন্সিভলি সলিড থাকার চেষ্টা করবে, তারা একটা ক্লিন শিট রাখার চেষ্টা করবে। এবং আমরা জানি যে আর্সেনাল সেট পিসে অনেক ভালো, তারা চেষ্টা করবে যে সেট পিসে কোনো একটা গোল বের করতে, যেই গোলের মাধ্যমে হয়তো তারা 1-0 গোলের একটা জয় বের করতে পারে। 1-0-র বাইরে, মানে 2-0 বা 3-0 বা 3-2 ম্যাচ খেলার মতো অ্যাবিলিটি বা ট্যাকটিক্স দুই দলের কোনোটাই আসলে সাজাতে চাইবে না। সো ম্যাচটা অনেক ক্লোজ হতে যাচ্ছে, সেটা ধরে রাখুন। 0-0 না হলে হায়েস্ট 1-0 হতে পারে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। সো এই ছিল সিটি আর্সেনাল ম্যাচের প্রিভিউ। ম্যাচ নিয়ে আরও কিছু জানতে চাইলে ম্যাচের রিভিউ নিয়ে আমরা অবশ্যই হাজির হয়ে যাব। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।